আমাদের জীবনের কোনো এক মোড়ে এমন কিছু ঘটনা ঘটে যায় যা কখনো ভোলা যায় না। এমনই একটা সত্য ঘটনা আজকে তোমাদের জানাবো। সেবার কলেজের পরীক্ষা শেষ হবার পর দাদুর বাড়ি ময়মনসিংহ গিয়েছিলাম। বর্ষাকাল, তাই দাদুর কাছে বসে তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শুনছি আর দিদার হাতে সুস্বাদু সব রান্না খাচ্ছি। একদিন সন্ধ্যাবেলায় বৈঠকখানাতে দাদুর সাথে বসে গল্প করছি, এমন সময় বাইরে থেকে কেউ ডাক দিল, হেমেন্দা, বাড়িতে আছেন? দরকার ছিল যে। বাইরে তখন খুব জোরে বৃষ্টি না হলেও ঝিরঝির করে বৃষ্টি চলছে। আমাকে এখন আবার কে ডাকছে? মনে হচ্ছে এই বৃষ্টি রাতে নিশ্চয়ই খুব দরকার আছে। দাদু চটপট গিয়ে দরজা খুলে পিছন পিছন আমিও গেলাম। আরে সাকিব, তুমি এখন? কি হয়েছে? খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে। এসো এসো, ভিতরে এসো। আর তোমার মুখ অমন শুকনো লাগছে কেন? না দাদা, আর ভিতরে যাব না, একটা বিপদ ঘটে গেছে। কেন, কি হয়েছে? সাকিব মাথা নিচু করে চোখে জল মুছে নিয়ে বলে, আমার দাদার ছেলেটা আজকে মারা গেছে। সে কি গো, কালকেও তো ওকে দেখে এলাম। রক্তল্পতা রোগটা ওর কিছুটা সেরেছে। ডাক্তার বলল এবার উন্নতির সম্ভাবনা রয়েছে। তাহলে? আমরাও সবাই তাই ভাবছিলাম, ছেলেটা এই যাত্রাতে হয়তো বেঁচে যাবে, কিন্তু ক্ষুধার হয়তো অন্য ইচ্ছা। দাদা, ছেলেটার তো এবার কবর দিতে হবে, দেহ তো সারা রাত ফেলে রাখা যাবে না। হ্যাঁ, তা তো ঠিকই বলেছ। আর আমাদের গ্রামের কবরস্থানটাও তো বন্ধ বিগত কয়েকদিন ধরে। কবর দেয় যে, তার শরীর খুব অসুস্থ। হ্যাঁ, এই জন্যই তো আপনার কাছে এলাম। আপনি গ্রামের মরল হিসাবে যদি একটা বন্দোবস্ত করেন তাহলে খুব ভালো হয়। তা তো অবশ্যই করতে হবে। তাহলে পাশের গ্রাম ইছাপুরের কবরে যেতে হবে। লাশ নিয়ে যাওয়ার জন্য তৈরি করো, আমি এখনই আসছি। আচ্ছা দাদা। সাকিবের পর চলে যাই। দাদু ভাই, আমি আসছি। দিদা তো কিছুতেই দাদুকে এই বৃষ্টির রাতে যেতে দিতে রাজি হয় না। গ্রামের মরল শুধু একটা পদ নয়, এটা একটা দায়িত্ব। আপদে বিপদে সকলের পাশে সব সময় থাকা আমার কর্তব্য, আর সব সময় থাকব। দিদা, তুমি চিন্তা করো না, আমি দাদুর সাথে যাব। কিন্তু দাদু ভাই। না দাদু, কোনো কিন্তু নয়। তোমার যেমন গ্রামের মানুষদের প্রতি দায়িত্ব আছে, তেমনি আমারও আছে। এরপর দাদু আর কিছু বলতে পারল না, তাই আমি আর দাদু বৃষ্টির রাতে রওনা দিলাম। কিছু সময় পর আমি আর দাদু উপস্থিত হলাম সাকিবের দাদার বাড়িতে। বাড়ির পরিবেশটা দেখে সত্যিই যার পরনায় মনটা খারাপ হয়ে যায়। সামনেই মাটিতে শোয়ানো একটি অল্প বয়সী ছেলে। ছেলেটির চেহারা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। সত্যিই শরীরে যেন আর এক ফোঁটাও রক্ত নেই। বাড়িটির পরিবেশ একদম থমথমে। রাত হচ্ছে কিন্তু, এরপর আরও দেরি করলে অসুবিধা হতে পারে। তার মধ্যেই আবার বৃষ্টির রাত, যেতে হবে সেই ইছাপুরের কবরস্থানে। চোখের জলে বাড়ির সব থেকে ছোট্ট সদস্যকে সবাই বিদায় জানাই। 5 জন মিলে ইছাপুর কবরস্থানের পথে রওনা দিলাম। চারজনের কাঁধে ছেলেটির নিথর দেহ। তখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, আর সাথেই হাওয়া বইছে। বিগত 2 দিনে ঝড়ের প্রভাবে এদিকে ওদিকে পড়ে আছে
ভাঙা গাছ। ইছাপুরের কবরস্থানে যাওয়ার পথটা সুবিধার নয়। কাঁচা রাস্তার দুপাশে জঙ্গল। জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে জংলি জন্তুর আওয়াজ, যেন কোনো অশুভ কিছু ঘটার ইঙ্গিত তারা পাচ্ছে। সবাই একটু তাড়াতাড়ি পা চালাও, এই পথটা কিন্তু খুব একটা ভালো নয়। তারপরে আবার সেই পুরনো সাঁকোটাও পেরোতে হবে। আমাদের বিপদের এখনো অনেক কিছু বাকি ছিল। তার মধ্যেই প্রথম বিপদ ঘটল। আমরা আরও কিছুটা এগোনোর পর দেখি পুরনো সাঁকোটা আর ঠিক অবস্থাতে নেই। যে ভয়টা পেয়েছিলাম ঠিক তাই হলো। আমি ভাবছিলাম গত দুদিনে যা ঝড় হলো তাতে 50 বছরের এই সাঁকোটা আদেও দাঁড়িয়ে থাকতে পারবে কিনা। চোখের সামনে দেখি সাঁকো বলে আর কিছুই নেই। এককালে যে এখানে সাঁকো ছিল তার প্রমাণ হিসাবে আছে ভাঙাচোরা কিছু অংশ। সামনে দিয়ে ভেসে চলেছে উত্তাল নদী কালিকা। হেমেন্দা, এবার কি হবে? মহা বিপদে পড়া গেল। এখন একটাই শেষ উপায় আছে, তা হলো সীতেশনগরের পুরনো কবরস্থান। তার জন্য তাহলে নৌকাতে কালিকা নদী পেরিয়ে যেতে হবে। আমার ছেলেটা যেন মরেও শান্তি পাচ্ছে না। সব ঠিক হয়ে যাবে। একটু কষ্ট হবে আমাদের, তবে কাজ শেষ হবেই। আমরা সবাই না দমে আবার হেঁটে এগিয়ে চললাম নদীর ঘাটে। এবার সেই জঙ্গলের পথ দিয়েই আবার নদীর ঘাটের দিকে রওনা দিলাম। পথ দিয়ে এগিয়ে চলেছি, আমাদের পিছনে দুটো কালো ছায়া রাস্তার এক পাশ থেকে অন্য পাশে মিলিয়ে গেল। ওটা কি ছিল? ওগুলো জংলি প্রাণী ছিল। মরা লাশের গন্ধ পেয়েছে, তাই এদিকে ওদিকে ঘুরঘুর করছে। সুযোগ পেলেই ঝাপটে পড়বে। এই জন্যই তো বলেছিলাম এদিকের পথটা একদম ভালো নয়। রাতে কাউকে একা পেলেই ওরা হামলে পড়ে, এমনকি ছিঁড়ে মেরে অবধি ফেলে। যাই হোক, ভয়কে সঙ্গী করে কালিকা নদীর ঘাটে উপস্থিত হলাম। নৌকা তো আছে, কিন্তু মাঝি? নরেন নিশ্চয়ই নিজের ওই কুঁড়ে ঘরে আছে। আমার নাম করে কেউ ওকে ডেকে আনো। আমি গিয়ে ডেকে আনছি। নরেন কিছু সময় পর আসে। সাকিবের কাছে সব শুনে খুব খারাপ লাগছে। এত ছোট ছেলেটাকে ঈশ্বর নিয়ে নিল। এ যে কি তার লীলা! সবই ভবিতব্য রে নরেন। ওই যে ওপরে একজন বসে আছে, সেই সব ঠিক করে। নরেন, তোর নৌকা করে আমাদের সীতেশনগরের ঘাটে পৌঁছে দে। ওখানকার পুরনো কবরস্থানেই কবর দিতে হবে। নৌকার মাঝখানে নিথর দেহটা রেখে আমরা দুপাশে বসি। মৃতদেহটির পাশে এত রাতে এই বৃষ্টির ভিতরে নৌকাতে যেতে শরীরটা কেমন ছমছম করছিল। নৌকা চলতে চলতে নরেন বলল, আপনারা সবাই একটু সাবধানে থাকবেন যেন। কিসের জন্য রে? আসলে লোক মুখে শুনেছি রাতের দিকে ওই পুরনো কবরস্থানটা নাকি ভালো নয়। কেন ভালো নয় কেন? শোনা যায় ওখানে একটা আত্মা থাকে মানুষের অপেক্ষায়। থাক না নরেন, এখন ওসব কথা বলিস না। এক সময় একটা দমকা হাওয়াতে দেহটির মুখের চাদরটা সরে যায়। দেখি ছেলেটির চোখ দুটো পুরো খোলা, আর চোখ দুটি পুরো সাদা। চমকে উঠি, কিন্তু ভালো করে তাকিয়ে দেখি না না, মুখ তো ঢাকা দেওয়া। নিজেই নিজের মনকে শান্ত করে মুখটা অন্যদিকে সরিয়ে নিলাম। সীতেশনগরের ঘাটে যখন আমরা পৌঁছালাম তখন মাঝরাত। চারিদিকে কোনো জনমানব নেই, কেবল রাতের জীবিত ও মৃতরা যেন জেগে রয়েছে। আপনারা কাজ সেরে আসুন,
আমি খেয়াঘাটি অপেক্ষা করব আপনাদের জন্য, তবে বেশি দেরি করবেন না, আর চোখ কান খোলা রাখবেন। সীতেশনগরের পুরনো কবরস্থান নদীর ঘাট থেকে মিনিট 5 পথ, তাই সেখানে পৌঁছাতে বেশি সময় লাগলো না। কবরস্থানে পৌঁছে দেখি কারোর কোনো সাড়া শব্দ নেই। কেবল দূরে এদিকে ওদিকে ছড়িয়ে আছে অনেক কবর। এখানে তো কেউ নেই দেখছি, আর কবরগুলো দেখেও মনে হচ্ছে এগুলো যেন অনেক পুরনো কবর। এখানে কেউ আসে না নাকি? রাতের অন্ধকারে তো ঠিক বুঝতেও পারছি না। ওই তো ওদিকে একটা ছোট ঘর চোখে পড়ছে, মনে হয় যে কবর দেয় তারই ঘর হবে ওটা। সবাই মৃতদেহ নিয়ে সেদিকে এগিয়ে গেলাম। কেউ আছেন? একটা মৃতদেহ কবর দিতে হবে। এক সময় ঘরের দরজাটি আপনা থেকেই খুলে গেল। ভিতরে গাঢ় অন্ধকার, কিছুই ঠিকভাবে দেখা যাচ্ছে না। ভিতরে তো কাউকে দেখছি না। উফ, কি বিকট পচা গন্ধ ঘরটার ভিতর। এমন সময় ঘরের ভিতর থেকে একটা খ্যানখ্যানে গলাতে কেউ বলে ওঠে, মৃতদেহ নিয়ে ভিতরে চলে আসুন। আপনি কোথায়? অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না, আলো জ্বালান না। কবরস্থানে এসেছেন, এখানে আবার আলো কিসের? কারো কাছে দেশলাই আছে? আগুনটা জ্বালা। বৃষ্টিতে ভিজে এসেছি, তাই দেশলাই পুরো ভিজে গেছে। ভালোই হয়েছে, চলে আসুন তাড়াতাড়ি। আমরা সবাই অন্ধকারের ভিতরে মৃতদেহ নিয়ে ঘরে ঢুকি। ঘরের এখানে ওখানে সবাই বসে পড়ি। আমার ছেলের দেহটি যদি একটু তাড়াতাড়ি কবর দেন তাহলে খুব ভালো হয়। এমনিতেই ছেলেটি কদিন কষ্ট পেয়েছে, আর তার উপরে দেহটি নিয়ে এক কবরস্থান থেকে অন্য কবরস্থানে ঘুরে চলেছি। ছেলেটা আমার নিশ্চিন্ত হয়ে ঘুমাক, ওর আর যেন কোনো কষ্ট না হয়। হবে হবে, সব হবে। তা কি হয়েছিল তোমার ছেলের? আমার ছেলেটার রক্ত অল্পতা রোগ হয়েছিল, অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। সে রোগ যে খুব চেনা আমার। চেনা মানে? তেমন কিছু না, যাই হোক, রাত গভীর, এটাই ভালো সময়। ভোরের আলো ফুটলে অসুবিধা হতে পারে। ভোরের আলো ফুটলে অসুবিধা হতে পারে? কথাটার মানে বুঝলাম না। হয়তো বা কবর দেওয়ার নির্দিষ্ট কোনো সময় আছে। আসুন আপনারা আমার সঙ্গে। কবরস্থানের পশ্চিম কোণে একটা ভালো জায়গা আছে কবর দেওয়ার মতো, সেখানেই না হয় কবর দেওয়া হবে। সবাই দেহটি কাঁধে নিয়ে বাইরে বেরোলাম। দেখি চাদরে মোড়ানো একটা দীর্ঘদেহী আমাদের কিছুটা আগে আগে চলছে। অন্ধকারে শরীরের কোনো কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না। আমাদের দুপাশে সারি সারি কবর, আর তার পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। মনে হলো যেন কবরগুলির আশপাশ থেকে কিছু শব্দ ভেসে আসছে। এক কোণে থাকা তেঁতুল গাছটা দুবার দুলে উঠে, যেন তেঁতুল গাছে লাফ দিয়ে কেউ উঠল। এদিকের কবরগুলো অনেক পুরনো মনে হচ্ছে। এদিকে এখন কবর দেওয়া হয় না বুঝি? অমন বলবেন না। কবরের নিচে যারা এই সময় জেগে ওঠে তারা শুনতে পেলে কষ্ট পাবে, এই ভেবে যে তাদের পুরনো বলা হচ্ছে। তার মানে? ও কিছু না, সব মানে বুঝতে নেই। এ কি কি হলো দাদু ভাই? মনে হলো কেউ যেন আমার পা ধরে টান দিল। বললাম না ওরা জানলে কষ্ট পাবে। যাক ওসব কথা, ওই তো যেখানে কবর দেওয়া হবে সেখানে চলে এসেছি। কিছু দূরেই দেখি একটা কবর, কিন্তু যেন কবরের জন্য গর্ত খুঁড়ে রাখলে যেমনটা হয় ঠিক তেমন। এ কি,
এটা তো দেখে মনে হচ্ছে যেন কবর দেওয়ার জন্য আগে থেকেই তৈরি ছিল। জানতো নাকি আজ মৃতদেহ আসবে? আমি জানতাম আজকে রক্ত অল্পতার জন্য মৃতদেহ আসবে। আপনি জানতেন কি করে? কেউ খবর পাঠিয়েছিল নাকি? মৃতরা মৃতদের খবর ঠিক পেয়ে যায়। মানে মানে জানতে চান বুঝি? সাকিবের এটা বলার পরেই লোকটির চাদর মোড়ানো শরীর থেকে চাদরটা পড়ে যায়। শরীর কথাটা বলা ভুল, কারণ ও যে একটা নরকঙ্কাল দাঁড়িয়ে আছে আমাদের সামনে। পুরো কবরস্থানে সেই হাসি ভাসতে থাকে, আর সেই কবরের গর্ত থেকে বেরিয়ে আসে দুটো ভয়ঙ্কর চেহারা। অনেক দিন পর রক্ত অল্পতাতে মরা লাশ আসছে গন্ধ পেয়েছিলাম তো, তাই যে আবার জেগে উঠলাম। তাই তো ওকে নিতে এলাম আমাদের জগতে। সবাই ভয়ে চিৎকার করে ওঠে। কেউ মৃতদেহ ছাড়বে না, তাহলে ওরা দেহটাকে অপবিত্র করে দেবে। আমাদের সকলের চিৎকারে অন্ধকারের ভিতরে আলো জ্বলে ওঠে। কে কে ওখানে? দেখি একটা লোক টর্চ জ্বালিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আলো পড়তেই ভয়ঙ্কর সব চেহারাগুলি নিমেষে কোথায় যেন মিলিয়ে যায়। আপনারা মৃতদেহ নিয়ে এখানে কি করছেন? আমরা তো ওই মৃতদেহ কবর দিতে এসেছিলাম, কিন্তু যা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। তবে আপনি কে? আমি এখানে মৃতদেহ কবর দিই। আমার নাম আসলাম। দাদু এরপর একটুও সময় নষ্ট না করে সব কথা খুলে বলে। বুঝতে পেরেছি, আপনারা ভুল করে কবরস্থানের পিছন দিকে ঢুকেছিলেন, আর এইদিকে সব অনেক পুরনো কবর আছে। কবরস্থানে ঢোকার রাস্তা ওই দিকে। আর আপনারা যাকে দেখেছিলেন সে আমার আগে এই কবরস্থানে কবর দিত, আর ওই দিকের একটা ঘরে থাকতো। আজ থেকে বছর 5 আগে রক্তল্পতা রোগেও মারা যায়, আর মৃতদেহ সেই ঘরেই পাওয়া যায়। বিশেষ করে রাতের দিকে ওই পথ দিয়ে কেউ এলে ওকে দেখতে পায়। তাই কবরস্থানের বাইরে লেখা আছে, রাতে এই পথে কবরস্থানে প্রবেশ নিষেধ। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কবরস্থানে রক্ত অল্পতা রোগে মারা যাওয়া মৃতদেহ এলেই সে জেগে ওঠে। এই পশ্চিম দিকেই তার কবর। এও কি সম্ভব? হ্যাঁ, এই চোখে দেখার বাইরেও এই পৃথিবীতে অনেক কিছু আছে। এই পৃথিবী আর অন্য পৃথিবীর মধ্যে একটা পাতলা পর্দা আছে। কেউ কেউ এই পৃথিবী থেকে কিছু বিশেষ সময়ে এবং বিশেষ কারণে এই পৃথিবীতে আসতে পারে। আমরা যে কি শুনলাম আর যা দেখলাম, যেন নিজের কানকে চোখকে বিশ্বাস করাতে পারছি না। একবার যেন মনে হলো তেঁতুল গাছটার পিছনে কেউ দাঁড়িয়ে আমাদের দেখছে। আসলামের তৎপরতায় একটা উপযুক্ত জায়গা দেখে ছেলেটির দেহ কবর দেওয়া হয়। আপনারা যে ঘরে গিয়ে ঢুকেছিলেন, আসুন একটা জিনিস দেখাচ্ছে আপনাদের। আমরা আসলামের পিছন পিছন গিয়ে দেখি, কিছু সময় আগে যে ঘরটাতে আমরা ঢুকেছিলাম তার বাইরে একটা বড় তালা ঝুলছে। তালাটাতে ধরা জং দেখে বোঝা যায় দীর্ঘদিন এটা খোলা হয়নি। তাহলে কিছু সময় আগে ঢুকলাম কি করে? রাতের এক অলৌকিক ঘটনার অভিজ্ঞতা নিয়ে পরদিন আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের
ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।